এখনো পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার রাজনীতির প্রচলন ছিল না। আমরা গর্ব করে সারা দেশের মানুষকে বলতাম, আমি তো বলতামই, যে চেয়ে দেখো পশ্চিমবঙ্গ যেখানে না সাম্প্রদায়িকতার রাজনীতি না জাতপাতের রাজনীতি বাংলার মানুষকে স্পর্শ করেছে। কিন্তু আজ ক্রমশ সাম্প্রদায়িকতার রাজনীতির নাগপাশে আমরা জড়িয়ে যাচ্ছি। আজ হিন্দু মুসলমানের রাজনীতি হবে, কাল আসবে জাতপাতের রাজনীতি, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সমাজের চতুর্বর্ণের রাজনীতি আসবে, যেটা উত্তর ভারতের বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকেন। ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা 80% উপর, যেখানে মুসলিম জনসংখ্যা 14 থেকে 15%। স্বাভাবিকভাবেই হিন্দু সাম্প্রদায়িক রাজনীতিকে ঠেকানোর জন্য যদি কেউ মনে করে একটা মুসলিম সাম্প্রদায়িক দল তৈরি করা দরকার, কারণ হিন্দু সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে তার প্রতিষেধক হিসাবে মুসলিম সাম্প্রদায়িক দল কার্যকরী হবে, তাহলে তারা কিন্তু ভুল করবে। কারণ আজকের ক্ষমতাশালী বিজেপি পার্টি এটাই চাইছে যে ভারতবর্ষের হিন্দুদের জন্য যে পার্টিটা হবে সেই পার্টিটার নাম হবে ভারতীয় জনতা পার্টি। জনসংখ্যার এই বিচারে কখনো মুসলমান সমাজ, আপনারা যদি মনে করেন যে কোনো মুসলিম সম্প্রদায়ের রাজনীতি দ্বারা প্রভাবিত হবেন, তাহলে কিন্তু আখেরে সারা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি পার্টির হাত সবথেকে বেশি শক্তিশালী করা হবে। সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করতে, রুখতে, পরাস্ত করতে দরকার ধর্মনিরপেক্ষ শক্তি। আমি আপনাদের ইতিহাসে প্রমাণ দিয়ে বলতে চাই, ভারতবর্ষে বিজেপি পার্টি আজকে যে জায়গায় দেখছেন সেটা রাতারাতি হয়নি। 1915 সাল, তারপরে 1925 সাল শুরু হয়েছিল বিজেপি পার্টির রাজনৈতিক যাত্রা। তাদের তখন নাম ছিল, অন্য নাম ছিল। বিজেপি পার্টির পূর্বপুরুষদের নাম কখনো বিশ্ব হিন্দু পরিষদ, কখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক, কখনো জনসংঘ, এইরকম। যদি আরএসএসের কথায় ধরা যায়, অধীর চৌধুরীকে যদি কোণঠাসা বলা না হয়, তাহলে রাজনীতি কী করে হবে? অধীর চৌধুরী কোণঠাসা কি কোণঠাসা নয়, একবার আমাদের মিছিলগুলোতে তাদেরকে দাওয়াত দিচ্ছে, নেমন্তন্ন দিচ্ছে, একবার আসুন দেখে যান কে কোণঠাসা হয়েছে। আজকে আমি একটু পরে 3টের সময় বেলডাঙ্গায় যাব, আপনাদেরও দাওয়াত দিলাম, আপনাদেরও নেমন্তন্ন করলাম, এসে দেখে যান কে কোণঠাসা। ভারতবর্ষের যে সরকারে আছে তারা এটাকে সম্মানের বিষয় করে নিয়েছে, তারা এটাকে নিয়ে গোঁয়ার্তুমি করছে। কথা আমি আগেও বলেছি, কেন্দ্রীয় সরকার চাইছে কৃষকরা ধীরে ধীরে পরিশ্রান্ত হয়ে যাক, ক্লান্ত হয়ে যাক, তারা নিজেরাই পথ ছেড়ে দিবে। সরকার তার নিজের জিদ্দি থেকে, তার নিজের জেদের জন্য, তাদের নিজেদের অকারণ অহংকার, দম্ভ এই সরকারকে কোনো সমাধানে আসতে দিচ্ছে না। সরকার সমাধান চাইছে না, তারা মনে করছে সমাধান যদি হয়ে যায় তাহলে মোদী সরকারের মাথা নিচু হয়ে যাবে, মোদী সরকারের জন্যে আর কেউ তালি বাজাবে না, মোদী সরকারের অসম্মান হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা বোঝা উচিত যে কৃষক আজকে আন্দোলন করছে, তারা তাঁরই দেশের কৃষক, তারা কেউ পাকিস্তানের কৃষক নয়, তারা কেউ চীনের কৃষক নয়, তারা ভারতবর্ষের অন্নদাতা। তাদের সঙ্গে আলোচনা করলে মোদিজি আপনার প্রধানমন্ত্রীর পদ তো খোয়া যাবে না। আপনি ইজ্জতের কিসের ইজ্জত, আপনার কিসের সম্মানবোধ আপনার আমার মাথায় ঢুকছে না। অকারণে এক উগ্র দম্ভ অহংকারের বশবর্তী হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে চাইছে না। ভারতবর্ষে কি এর আগে আইন করে আইন প্রত্যাহার হয়নি? এরকম কি উদাহরণ নাই? আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম যে জমি অধিগ্রহণ আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হওয়ার পরেও বাতিল তো হয়েছে, প্রত্যাহার হয়েছে। তো জমি প্রত্যাহার যখন, জমি আইন যখন প্রত্যাহার হতে পারে, তখন কৃষি আইন প্রত্যাহার করলে কি আকাশ ভেঙে পড়বে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কি হবে? কৃষকদের সঙ্গে আলোচনা করে পরে আবার আপনি আইন আনুন। কিন্তু এত অহংকার
জেদাজেদির কি কারণ থাকতে পারে? আজকে 40 দিন পার হয়ে গেল, 60 জন মতন কৃষক মারা গেল, আত্মহত্যা করছে। 102 বছরের মানুষ থেকে আরম্ভ করে 10 বছরের বাচ্চা সেখানটায় প্রতিবাদ করছে, সরকারের কোনো হেলদোল থাকবে না, এটা তো হতে পারে না। তাই কংগ্রেস তীব্র প্রতিবাদ করছে। আগামী পার্লামেন্টে এই বিষয়গুলোকে আমরা সেইভাবেই তুলব। এই 100 বছর ধরে বিজেপি পার্টির সাম্প্রদায়িক রাজনীতিকে ঠেকিয়ে রেখেছিল কে? 100 বছর ধরে বিজেপি পার্টির সাম্প্রদায়িক রাজনীতিকে ঠেকিয়ে রেখেছিল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনীতি, ভারতবর্ষের উদার রাজনীতি। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এবং উদার রাজনীতির কারা করেছে, কারা পরিচালনা করেছে? ভারতের জাতীয় কংগ্রেস। তাই ধর্মনিরপেক্ষ শক্তি শুধুমাত্র জাতীয় কংগ্রেস, একথা আমি বলছি না, কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে সবথেকে বড় শক্তির নাম ভারতের জাতীয় কংগ্রেস, ইতিহাস একথা বলছে। তাই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে আরেকটা সাম্প্রদায়িক শক্তি নয়, সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে একটা ধর্মনিরপেক্ষ শক্তির দরকার। যে ধর্মনিরপেক্ষ শক্তির তলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই থাকবে, যেমন এতদিন ছিল, আছে। সেই জায়গাটা যদি দুর্বল হয় তাহলে আখেরে বিজেপি পার্টির হাত শক্তিশালী হবে। ভারতবর্ষকে রুখতে, ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতিকে রুখতে প্রয়োজন ভারতবর্ষে শক্ত, সমর্থ, শক্তিশালী ধর্ম নিরপেক্ষ শক্তি। ব্যাপারটা অনেকে বুঝতে ভুল করছে। পিএসসি একটা সর্বভারতীয় বিষয় নিয়ে সরকারের যে সমস্ত পলিসি, সরকারের অর্থ খরচ, সরকার ঠিকমতো টাকা খরচ করছে কি না, সরকার কত টাকা পেয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলো ঠিক মতন কাজ করছে কি না, সারা ভারতবর্ষব্যাপী আমরা এই বিষয়টাকে দেখভাল করি, নিরীক্ষণ করি। আমরা সরকারকে ভুল ত্রুটি বার করে পরামর্শ দিই। এবারের পিএসসি মিটিংয়ে এরকম 10টা বিষয় নিয়ে আমরা স্টাডি ট্যুর করছি। স্টাডি ট্যুর করা মানে এলাকা এলাকায় গিয়ে জানার চেষ্টা করা যে এখানকার মানুষ বা এই রাজ্য, সেই সঙ্গে ভারতবর্ষ সব মিলিয়ে সরকারি প্রকল্পের এই মুহূর্তের আউটকাম কি, পরিণতি কি। আমরা দিল্লিতে মিটিং করি, বছরে 2-4 বার আমরা স্টাডি ট্যুর করি, বাইরেও যাই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই। গত কিছুদিন আগে আমরা গেছিলাম দক্ষিণ ভারতে, কেরল, আমরা গেছিলাম লাক্ষাদ্বীপ, এরকম বহু এলাকায় আমরা গিয়েছিলাম। সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছি এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছি। দুজনকে মিলিয়ে আমরা আলোচনা করি। এটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা নয়, রাজ্য কেন্দ্র উভয় সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয় যে এইসব প্রকল্পের ভবিষ্যৎ কী, কেমন চলছে, কোথায় ত্রুটি আছে। 10টা প্রকল্প, 10টা বিষয় নিয়ে আমরা এবারে স্টাডি ট্যুর করব। সেখানে ভারতবর্ষের রেল আছে, সেখানে ভারতবর্ষের বন্যা আছে, সেখানে কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, সেখানে ফ্লাড ম্যানেজমেন্ট আছে, এরকম বহু প্রকল্প আছে। সেখানে উজ্জ্বলা প্রকল্প আছে, সবই কেন্দ্রের প্রকল্প। কেন্দ্রের প্রকল্প কেমনভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, রাজ্যের কোনো সমস্যা হচ্ছে কি না, সমস্যা হলে কি সমস্যা হচ্ছে, সব জেনে শুনে আমরা কেন্দ্র সরকারকে আবার আমরা পরামর্শ দেবো, এটাই আমাদের কাজ। তো এইবার কলকাতায় হচ্ছে, তা কলকাতার পাশাপাশি আমরা বললাম একবার মুর্শিদাবাদে যাওয়া যাক, কারণ পিএসসি সাধারণত বড় বড় শহরে হয়ে থাকে। আমি চাইছি পিএসসিটাকে আরও সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে পিএসসি নিয়ে আসতে চাইছি, কারণ এখানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে নিয়েও আলোচনা হবে, জুট মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে নিয়েও এখানে আলোচনা আছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে পাট জড়িত, পাটের ক্ষেত্র মুর্শিদাবাদ, তো এখানকার কৃষকদের কাছেও আমরা তাদের অভিজ্ঞতা জানতে চাইব। এই রকম ব্যাপারটা, এটার মানে এটা না যেখানে তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এসেছি, এরকম ভুল ধারণা যেন না হয়। এরকম হতে পারে অধীর চৌধুরী আসছে পিএসএ নিয়ে মুর্শিদাবাদে, হয়তো তৃণমূলের বিরুদ্ধে কোনো কিছু একটা করার জন্যে, ব্যাপারটা তা নয়। কেন্দ্রের সরকার, রাজ্য সরকার উভয় মিলে যে সমস্ত মানুষের জন্য পরিকল্পনা আছে, পলিসি আছে, যেমন বললাম ক্রপ ইন্স্যুরেন্স, নমামি গঙ্গে, রেল, এগুলো তো রাজ্যের না, স্বাভাবিকভাবেই আমরা এগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব, তাদেরকে আমরা ডাকবো। এই মুর্শিদাবাদের পূর্বতন এসপি, অ্যাডিশনাল এসপি সবাই পয়সা খেয়েছে, কে বাদ আছে? যদি
তদন্ত হয়, এ পশ্চিমবঙ্গে বহু পুলিশ অফিসারের জেল হবে। তাহলে তদন্ত কতটা হবে আমি জানি না, কারণ পুলিশ অফিসাররা যখনই মাথা নিচু করবে তদন্ত থেমে যাবে। এই তদন্ত করার মানেটা হচ্ছে এইটা, ভোটের আগে পুলিশ তুমি বিজেপির দালালি করো, এই বার্তা দেওয়ার জন্যে এই তদন্তগুলো আরও তীব্রভাবে করা হচ্ছে ঠিক ভোটের আগে। লক্ষ্য করবেন ঘটনাগুলো এবং সেই সঙ্গে সঙ্গে সময়টা। এই মুর্শিদাবাদ জেলায় ছোট বড় মাঝারি সবাই পুলিশ অফিসার পয়সা খেয়েছে। যারা বর্ডারে পোস্টিং তারা কি পয়সা খায়নি? যারা জেলায় পোস্টিং তারা কি পয়সা খায়নি? এসপি, ডিএম, অ্যাডিশনাল, এসডিপিও সবাই পয়সা খেয়েছে। ওসি, হয়তো কতগুলো কনস্টেবলের জান যাবে, কারণ বড়দেরকে তো ধরতে পারবে না। কতগুলো কনস্টেবল, কতগুলো এসআইয়ের হয়তো প্রাণ যাবে। কিন্তু মুর্শিদাবাদ জেলায় শুধু নয়, সারা বাংলা জুড়ে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, সেখানটায় প্রশাসনের অনুমতি ছাড়া হতে পারে না। আর এই প্রশাসনকে অনুমতি দিয়েছে সরকারি দল। তাই সরকারি দলের নেতামন্ত্রী, পুলিশের অফিসার, পুলিশের নিচুতলার অফিসার সব মিলেমিশে, পুলিশ আর পার্টি মিলেমিশে গরু পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে। এটার মধ্যে নতুনত্ব কিছু নয়, এটা সবাই জানে। সিবিআই এতদিন পরে জানলো কেন, এটাই আমার কাছে হতভম্ব বোধ হচ্ছে, কারণ এটা সবাই জানে। মুর্শিদাবাদ জেলার আবাল বৃদ্ধ বনিতা জানে যে মুর্শিদাবাদ জেলায় পুলিশ এবং পার্টি মিলেমিশে গরু পাচার করে থাকে। শুধু গরু পাচার না, সারা বর্ডারটাই তো খোলা। সঙ্গে বিএসএফ তারা জড়িত, সঙ্গে কাস্টমস তারা জড়িত। অতএব কেন্দ্র রাজ্যের অনেক সংস্থা এটার সঙ্গে জড়িত আছে। বিএসএফ, পুলিশ, পার্টি, কাস্টমস সবাই মিলে, তার সঙ্গে পলিটিক্যাল পার্টির নেতারা। পলিটিক্যাল পার্টির নেতা বলতে যারা সরকারি দলের নেতা। আমরা তো পলিটিক্যাল পার্টির নেতা হতে পারি, কিন্তু আমরা তো সরকারে নেই, ফলে আমাদের দ্বারা কোনো উপকার গরু পাচারকারীরা পেতে পারে না। স্বাভাবিকভাবেই আমাদের কাছে কারো আসার প্রয়োজনও হয়নি। কিন্তু মুর্শিদাবাদ জেলা শুধু নয়, সারা বাংলা জুড়ে গরু পাচার, বর্ডারের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, সীমান্ত লাগোয়া জেলা, সব জেলা দিয়েই হয়েছে। এটার জন্যে নতুন করে আর আবিষ্কার করার কোনো দরকার নাই, এটা সকলের জানা।